সাবেক আমির গোলাম আজমের ছেলে আজমির সাহেবের একটা গামছা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে। আরে আহমদ, আরে আহমদ, ওখানে কত কষ্টের জায়গা সেটা আমরা জানি। তার কাছে ইমানি শক্তি ছিল, তার কাছে সে নামাজ পড়তো, তার কাছে ইমানি শক্তি ছিল, সে এখনো পর্যন্ত সে কথা বলতে পারে। সেখানে থাকে 1 মাস 2 মাস পর্যন্ত বের হলে কেউ বাক শক্তিও থাকে না, বাক শক্তিও থাকে না, কথা বলার শক্তিও থাকে না। এই ধরনের লোককে আমরা ঘৃণা করি। আপনারা সঠিকভাবে না জেনে না শুনে এই আয়নাগরের বিরুদ্ধে যারা কথা বলেন, অপপ্রচার করতেছেন, যারা জানেন না তাদেরকে জানার জন্য আমরা বলছি আপনারা ভালোভাবে জেনে নিন। আরেকটা আমাদের যে বিষয় আসলো, বাংলাদেশ আজকে আমাদের ছাত্র বিপ্লবের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, এখনো 100% স্বাধীন হয় নাই, আরো 20% স্বাধীন হওয়ার বাকি আছে। আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রীর কাছে রাজনীতিবিদ আর ব্যবসায়ী ছাড়া কেউ সহজে দেখা করতে পারে না। আপনার মতো আমার মতো যারা অসহায় আছেন তারা যদি দেখা করতে হয় দালালের মাধ্যমে অনেক টাকা গুনতে হতো। আজকে আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার অফিসের আশেপাশে বাইরে অনেক দালাল ঘুরে বেড়াচ্ছে। তারাও বলে আপনার সাথে সাক্ষাৎ করতে গেলে কিছু তাদেরকে মায়না দিতে হবে, খরচাপাতি দিতে হবে, তাহলে আপনার সাথে সাক্ষাতের সুযোগ হবে। আমরা কি এই স্বাধীন দেশে ছিলাম? এটাই কি স্বাধীন? আজকে আমাদের যারা অপহরণ হয়েছে, যারা গুম খুম হয়েছে, যাদেরকে আমরা পাচ্ছি না, অতি দ্রুত তাদেরকে জীবিত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। এবং আমরা যারা পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সহযোগিতা এবং তাদেরকে মাসিক অনুদানের ব্যবস্থা করে দেওয়া হোক। 2016 সালে আমি নিজেই আয়নাগরে ছিলাম। 2016 সালে আমি নিজেই আয়নাগরে ছিলাম। কোটি কোটি টাকার বিনিময়ে আমি বেলাল মুক্তি পেয়েছি, জীবন ভিক্ষা পেয়েছি। সেখানে আমি দেখেছি হাত পা এভাবে বেঁধে মানুষকে কিভাবে জুতা দিয়ে টর্চারিং করে। তার 3টা বাচ্চা বলে, বাবা আমাকে মেরো না, আমার 3টা বাচ্চা আছে, আমি বিয়ে দিতে পারি নাই, আমাকে মেরো না, আমাকে যদি মেরে বলো আমার 3টা বাচ্চা কে বিয়ে দিবে? সেই নরপশুরা কখনো শুনতে নাই, কখনো ক্ষান্ত হয় নাই। আজকে আরেকজনকে যখন মারতেছিল সে বলতেছে, বাবা আমার ছোট ছোট 2টা মাসুম বাচ্চা আছে, আমার বৃদ্ধা বাবা মা, আমাকে যদি তোমরা মেরে ফেলো আমার বাবা মা আমার বাচ্চা রাস্তার এতেই মরে যাবে, তারা রাস্তায় ভিক্ষা করে বেড়াবে। কিন্তু তারা সে চলে নাই, চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত আর রক্ত, হাত পা বেঁধে এইভাবে জড়িয়ে রেখেছে, জড়িয়ে রেখেছে, রক্ত আর রক্ত। যার ভিক্ষা চাচ্ছে হাত বলছে, বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই নরপশুরা একটু তাদের মন কাঁদে নাই। তখন আমরা খাঁচা খাঁচা লোক ছিলাম, প্রতিটা খাঁচা হলো একটা পাখির খাঁচার মতো। সেখান থেকে যখন দিয়ে যাচ্ছে বলেছে, ভাইরা তোমাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম, আমরা চলে গেলাম, তোমরা আমাদের বিচার করো, তোমরা আমাদের বিচার করো। আর খোদা হাফেজ বাংলাদেশ, খোদা হাফেজ বাংলাদেশ, গুড বাই পৃথিবী, গুড বাই পৃথিবী। তাদের এই শব্দগুলো আমার এখনো কবে কষ্ট হয়, আমার এখনো বুক ব্যথা হয়। আমি এখন এই কষ্টগুলো আমার সহ্য করতে পারি না, আমার এখনো অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়। আল্লাহ এদের বিচার করবে। আজকে আপনারা জানেন না সেখানে কত যে কষ্টের জায়গা, তারা কি যে জুলুম অত্যাচার করে, কি যে অন্যায় ভাবে অবিচার করে। আজকে যদি সে আয়নাগর থাকে তাহলে আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগে কোনো আইন আদালত প্রশাসন থাকার প্রয়োজন মনে করি না আমরা। কারণ যদি আয়নাগরেই থাকতে হয় তাহলে আয়নাগরেই থাকুক, আর আমাদের বিচার বিভাগের কোনো প্রয়োজন নাই। সেই জুলুম অত্যাচার আপনার হাত পা বেঁধে যখন ঝুলাই রাখে, এই হাত পা গুলো তখন পচে পচে আপনার রক্ত পড়ে পচে যায়, পোকা পড়ে। আর যে মাথার যে জিনিসটা বাঁধে, মনে হয় যে আপনি গ্রামে চাউলের বস্তা বাঁধতেছেন, এইভাবে যখন টানিয়ে মাথা যখন পাগলের মতো পড়ে যান, এখানে পোকা পড়ে যায়, পচে যায়, পয়সে পোকা পড়ে যায়, মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আজকে এই বাংলাদেশ সারা পৃথিবীকে আমি জানাতে চাই সংবাদ সম্মেলনের মাধ্যমে, এই নরপশুদেরকে যে অবস্থায় হোক এদের আইন আদালতে এনে এদেরকে জনসম্মুখে
দিকে নিয়ে অনেক মিডিয়া আছেন, আপনাদের কষ্ট হয়, আমি আপনাদেরকে ঘৃণা করি, লজ্জা আপনাদের থাকা উচিত। আপনারা অনেক মিডিয়া আছেন, আমাদের এই কষ্টের জায়গাগুলো, আমাদের এই যন্ত্রণার কথাগুলো আপনারা প্রকাশ করতে চান না কেন? আর কতদিন এই বাংলার মানুষ আপনাদেরকেও কিন্তু ক্ষমা করবে না। আপনারা অনেকে এগুলো প্রকাশ করতে চান না। তাই আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আসছেন, বাস্তবে সেই অভিজ্ঞতার জায়গাগুলো আমি যেহেতু ছিলাম, আমি নিজে দেখছি। এই কষ্টগুলো আপনি পৃথিবীতে কোনোদিন কারোর সাথে ভাগ করা যাবে না। একমাত্র আল্লাহকে ছাড়া আমরা কাউকে ডাকতে পারি নাই। এখনো যারা আছে আমাদের এই ভাই বোনেরা কত কষ্ট করতেছে, ছোট ছোট মাসুম বাচ্চারা, আপনারা জানেন। কেউ সিলেট থেকে আসছে, কেউ কক্সবাজার থেকে আসছে, কেউ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে তার স্বজনকে পাওয়ার জন্য। কত যে যন্ত্রণা, এই যেখানে যারা দেখতেছেন কাউকে এখন ফেরত দেওয়া হয় নাই, তাহলে আমরা এরা আপনাদের কাছে আসছে, আপনাদের মাধ্যমে। আপনারা আমাদের ভাই, আপনাদের আমরা সহযোগিতা চাচ্ছি। আপনারা সবাই আমাদের পাশে আসি দাঁড়ান এবং আমাদের প্রতিবাদের ভাষাটা একটু বোঝার চেষ্টা করান। কারণ আমরা চাই আমাদের এই লোকদেরকে যারা হারিয়ে গেছে তাদেরকে আমরা সশরীরে প্রতিটা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। এই বলে আমার আজকের সংবাদ সম্মেলনে আমি এখানে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। তাকে নিয়ে যাওয়ার পরে আমরা খবর পাইছি ওইখানে র্যাফ 11 নিয়ে গেছে। আমরা 11 যাওয়ার পরে ওইখানে বলছে আছে, দিতেছি, আসতেছি, এরকম করে করে প্রতিনিয়ত আমরা ওইখানে দাঁড়ানো ছিল। তারপরে আমার হাজব্যান্ড সাদা লুঙ্গি পরে বলছে লুঙ্গি দিতে, গামছা দিতে, সিগারেট দিতে, যা যা দিতে বলছে আমরা ওইখানে দেওয়া হয়েছে আমাদের। এরকমের পরে যখন 7 খুন হইল, 7 খুনের পরে আর আমাদের আর কোনো খোঁজখবর নেই। আমরা আর ওইখানে গিয়ে কোনো খোঁজখবর নিতে পারিনি। তারপরে থানায় মামলা দিছি, অভিযোগ করছি, আমি থানায় অভিযোগ করছি, র্যাফ 11 বিরুদ্ধে অভিযোগ করছি, সংবাদ সম্মেলন করছি। এই পর্যন্ত তার কোনো খোঁজখবর পাইনি। তাই এখন গত কিছুদিন যাবৎ যেহেতু শুনতেছি আয়নাগরের লোকজন আছে, অনেক লোকজন বের হয়েছে। 5 তারিখ থেকে আমরা আয়নাগরের সামনে গেছি, 3 জন থেকে 4 জন বের হওয়ার পর থেকে আমরা শুনছি। এবং আমাদের পাশে যে আমাদের বড় ভাই বসে আছে, লেক্সাস গ্রুপের চেয়ারম্যান আলহাজ বিল্লাল হোসেন, উনি নিজেও ছিলেন। তাই এখন আমরা চাই, আমরা এখানে যারা যারা আছি আমাদের স্বজন সবাইকেই আমরা চাই কিছু। তার মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে গুম ও নিখোঁজ ব্যক্তিদের টর্চার সেল বা আয়নাঘরের মতো বন্দিশালা থেকে তাদেরকে মুক্তি করা হোক। দ্বিতীয় হচ্ছে টর্চার সেল বা আয়নাঘর নামে গুম নিখোঁজ পরিবারের সদস্যদের নিয়ে আমাদের টর্চার সেল আয়নাঘরগুলো তদন্ত করতে দেয়া হোক। আমরা নিজ চোখে বাংলাদেশে কোথায় কোথায় আছে এগুলো সচক্ষে দেখতে চাই। আমরা আমাদের মতন আরো অনেকজনই নাই, যাদেরকে মার্ডার বা খুন করা হয়েছে, তাদেরকে যে মার্ডার বা খুন করা হয়েছে নিখোঁজ পরিবার, আমরা তো তাদের জানি না। তাদেরকে একটা লিস্ট আকারে তৈরি করে আমাদের কাছে দেয়া হোক যে কারা নাই বা কাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের ছবি সহ একটা লিস্ট আমাদের কাছে প্রকাশ করতে হবে। বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, কিন্তু আয়নাঘর এখন পর্যন্ত উন্মুক্ত হয় নাই, স্বাধীন হয় নাই। তো আমরা চাই আয়নাঘর বা গুমঘর যেগুলো আছে এগুলো ভেঙে ফেলতে। যদি আয়নাঘর থাকে তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা, আইন আদালতের কোনো প্রয়োজন নাই। তা আমরা চাই আমাদের সকলের দাবি আয়নাঘরগুলো ভেঙে দেওয়া হোক, আয়নাঘরগুলো উন্মুক্ত করা হোক। গুম ও নিখোঁজ পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান করা হোক। ইতিমধ্যে আমরা অনেক জায়গা থেকে আমাদেরকে অনেকভাবে বলা হয়েছে আমরা যেন না আগাই, বা অনেকভাবে বিভিন্নভাবে হুমকি আসতেছে যে আমরা কেন যাচ্ছি। এটার জন্য আমরা একটা নিরাপত্তা চাই। আমাদের গুম ও খুনের সাথে যারা জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক এবং জনসম্মুখে তাদের বিচার করা হোক। আমাদের সকলের এই দাবিগুলো অবশ্যই আপনারা দেখবেন। উপস্থিত এই যে সাংবাদিকবৃন্দ, আমাদের সমন্বয়কের প্রধান বেল্লাল সাহেবের এই দীর্ঘদিনের পরিশ্রম এবং আমাদের এই সকলের পরিশ্রম আজকে এইখানে উপস্থিত হওয়া। আমার ছেলে 2013 সালের 10ই জানুয়ারি পিরোজপুর দুর্গাপুর থেকে তুলে নিয়ে যায় র্যাব 10-এর পরিচয় দিয়ে। বিগত
সরকারের আমলে আমি তখন র্যাব 10-এ যাই 11 তারিখ। তারা আমার ছেলের কোনো সঠিক তথ্য দেয় না, বরঞ্চ আমার আরও হুমকি দেয়। এই পর্যন্ত কথা বলে যে যদি দ্বিতীয়বার এখানে আপনারা দেখি তাহলে আপনি এবং আমার একটা ছোট ছেলে আছে, তাহাকে পর্যন্ত গুম করা হবে। ওনরা দোষ দেয় র্যাব 8-এর। র্যাব 8 বলে আমরা জানি না, যান পিরোজপুর থানায় গিয়ে আমরা একটা সন্ধান চাই। তারা তো স্বীকার করে না, বরঞ্চ আমি বললাম তাহলে তো আমার ছেলেটা যে নিখোঁজ, আপনার একটা জিটি নেয় নাই। তো বিগত দীর্ঘদিন আমি বহু জায়গায় খুঁজছি, চেষ্টা করছি। আমি সাধারণ শ্রমিক, সদরঘাটের একজন শ্রমিক। আমার এই 10 সালে কর্মটা কেড়ে নেয় সাবেক নৌ পরিবহন মন্ত্রী আর তার সহকর্মী আলমগীর, এরা কর্মটা কেড়ে নেয়। আমার ছেলেও তখন কর্মজীবী ছিল। এই দীর্ঘদিন আমার ছেলে বিএনপির সাথে জড়িত দেখে আমার ছেলেকে গুম করা হয়।